delivery Malaysia 370, good morning. Malaysia 370, standby. 8ই মার্চ 2014 রাত 12:42 মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে টেক অফ করে। এই ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল। ফ্লাইটে মোট 227 জন যাত্রী, 10 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং 2 জন পাইলট ছিলেন। একদিকে ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ, বয়স 53 বছর। তিনি মালয়েশিয়া এয়ারলাইন্সের সবচেয়ে অভিজ্ঞ ও সিনিয়র ক্যাপ্টেনদের একজন। অন্যদিকে ছিলেন ফার্স্ট অফিসার ফারিক আব্দুল হামিদ, বয়স মাত্র 27 বছর। এটি তার জন্য একটি ট্রেনিং ফ্লাইট। এই ট্রেনিং ফ্লাইটটি সম্পন্ন হওয়ার পর তিনি পুরোপুরি সার্টিফাইড পাইলট হয়ে যেতেন। ফ্লাইটটি প্রায় 20 মিনিট স্বাভাবিকভাবে উড়ে সঠিক দিকে এগোয়। রাত 1:08 বিমানটি মালয়েশিয়ার কোস্ট লাইন অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের উপর প্রবেশ করে। জাহারি রিপোর্ট অনুযায়ী প্লেনটি তখন 35,000 ফুট উচ্চতায় এবং সবকিছুই ছিল একদম স্বাভাবিক। প্রায় 11 মিনিট পরে বিমানটি ভিয়েতনামের এয়ার ট্রাফিক জুরিসডিকশনের মধ্যে প্রবেশ করে। এই অঞ্চল থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল রেডিওতে বলে, মালয়েশিয়া 370, কন্টাক্ট হোচিমিন 120.9, গুড নাইট। 370, contact Ho Chi Minh 120.9, এর জবাবে ককপিট থেকে উত্তর আসে, গুড নাইট মালয়েশিয়া 370। good night Malaysia 370. সবকিছুই তখন একদম নর্মাল মনে হচ্ছিল এবং সত্যি বলতে গেলেও ছিল নর্মাল। কিন্তু ঠিক এই মুহূর্তে বলা এই কথাগুলোই ছিল ক্যাপ্টেন জাহারির এই বিমান থেকে শোনা শেষ শব্দ। এরপরে এই ফ্লাইটের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মালয়েশিয়া এয়ারলাইন্সের এই বিমানটি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় এবং ঘটনাটি পরিণত হয় বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় এভিয়েশন মিস্ট্রিতে। Breaking news tonight, a Malaysia Airlines flight MH370 Flight MH370 disappeared en route to Beijing. 70, we are ready, requesting for 310 to Beijing. Good night Malaysia 370. Flight MH370 ended in the South Indian Ocean. ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করার মাত্র 30 সেকেন্ডের মধ্যেই বিমানটি হঠাৎ করে রাডার থেকে গায়েব হয়ে যায়। তখন সময় ছিল রাত 1:21। কুয়ালালামপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রথমে বিষয়টি লক্ষ্য করেনি, আর যখন করে তাদের মনে হচ্ছিল যে বিমানটি সম্ভবত তাদের রাডারের রেঞ্জের বাইরে চলে গেছে এবং ভিয়েতনামের আকাশসীমায় ঢুকে পড়েছে। তাই তখন এটাকে তেমন অস্বাভাবিক কিছু মনে হয়নি। অন্যদিকে ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোল লক্ষ্য করে যে MH370 তাদের আকাশসীমায় ঢুকেছিল, কিন্তু হঠাৎ করেই বিমানটি তাদের রাডারের থেকে অদৃশ্য হয়ে যায়। তারা বিমানের সঙ্গে যোগাযোগ করার বারবার চেষ্টা করে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। 18 মিনিট ধরে চেষ্টা করার পর ভিয়েতনামের কন্ট্রোলাররা কুয়ালালামপুরকে জানায় যে MH370 হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। সাধারণত এমন পরিস্থিতিতে কুয়ালালামপুরের অ্যারোনটিক্যাল রেস্কিউ কোঅর্ডিনেশনের সেন্টারকে 1 ঘন্টার মধ্যেই জানানো উচিত ছিল যে একটি বিমান নিখোঁজ হয়ে গেছে, কিন্তু বাস্তবে 4 ঘন্টা কেটে যায়। তারপর গিয়ে একটি ইমার্জেন্সি রেসপন্স শুরু হয়। তখন সকাল 6:32। এই সময়ে বিমানটি আসলে বেইজিং ল্যান্ড করার কথা ছিল, কিন্তু কোনো ল্যান্ডিং হয় না। সঙ্গে সঙ্গে একটি সার্চ অপারেশন শুরু করা হয়। বিমানটিকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়। আপনি যদি মানচিত্রে দেখেন, এই বিমানটি মালয়েশিয়া থেকে বেইজিং যাচ্ছিল, মাঝখানে পড়ে ভিয়েতনাম এবং সাউথ চায়না সি। তাই স্বাভাবিকভাবেই প্রাথমিক সার্চ অপারেশনটি দক্ষিণ চীন সাগরের মাঝখানেই চালানো হয়। এই সার্চ অপারেশন ছিল একটি আন্তর্জাতিক প্রচেষ্টা। 34টি জাহাজ এবং 28টি বিমান 7টি ভিন্ন ভিন্ন দেশ থেকে এই বিমান খুঁজতে নামে। পরদিন সকালেও বিমানটির কোনো নাম নিশানা পর্যন্ত পাওয়া যায়নি। প্রায় 4 দিন পর 12ই মার্চ একটি চাঞ্চল্যকর খবর সামনে আসে। জানা যায় বিমানটি সিভিলিয়ান রাডার থেকে নিশ্চয়ই গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু সেই রাতে একটি মিলিটারি রাডার এই বিমানটিকে শনাক্ত করেছিল। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই মিলিটারি রাডারের তথ্য অনুযায়ী বিমানটিকে শেষবার দেখা যায় রাত 2:22। কিন্তু সেই লোকেশন দক্ষিণ চীন সাগরে ছিল না, বরং ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি, মালয়েশিয়ার পশ্চিম দিকে স্ট্রেইট অব মালাক্কা অঞ্চলে। এই মিলিটারি রাডারের রিডিং অনুযায়ী বিমানটি তখন আসলেই আন্দামান দ্বীপপুঞ্জের দিকেই এগোচ্ছিল, অর্থাৎ বেইজিংয়ের সম্পূর্ণ উল্টো দিকে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এই প্লেনটা তাহলে শেষ পর্যন্ত গেল কোথায়? এটা কি ভারতের দিকে উড়ে গিয়ে হিমালয়ের কোথাও অথবা কাজাকিস্তানের আশপাশে ক্রাশ করেছিল? কয়েকদিন পরে সামনে আসে একটি নতুন প্রমাণ, স্যাটেলাইট ডেটা। এই ডেটা থেকে জানা যায় যে প্লেনটি বারবার স্বয়ংক্রিয়ভাবে একটি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। এটা আসলে খুব অস্বাভাবিক কিছু নয়। বড় বড় এয়ারপ্লেন যেমন এই বোয়িং 77 সাধারণত স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করে, যাতে কমিউনিকেশন আরও সুন্দর হয়। একটু সহজ করে বললে এটা ঠিক যেমন আপনার মোবাইল ফোন
নিজে থেকেই নন ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে সমস্যা ছিল অন্য জায়গায়। প্লেনটি যখন স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করেছিল তখন সে শুধু লগ ইন করার চেষ্টা করেছিল, অর্থাৎ কানেকশন তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লোকেশন ডাটা সাবমিট করেনি। ফলে স্যাটেলাইট শুধু এতটুকুই জানতো যে প্লেনটি যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু প্লেনটি ঠিক কোথায় ছিল সে তথ্য জানা যায়নি। তখন কিছু বিজ্ঞানী ও ইনভেস্টিগেটর ভাবলেন, কেননা এই তথ্যটাকেই ব্যবহার করে প্লেনটির অবস্থান সম্পর্কে একটা আন্দাজ করা যায়। তাদের ধারণা ছিল যখন স্যাটেলাইট এই সিগন্যাল রিসিভ করেছে তখন স্যাটেলাইটের অ্যান্টেনা প্লেনের দিকে ঘুরেছিল। সেই অ্যান্টেনার অ্যাঙ্গেল মেপে হিসাব নিকাশ করে তারা আন্দাজ করার চেষ্টা করেন প্লেনটি কোথায় থাকতে পারে। যেমন আমি আগেই বলেছি, স্যাটেলাইট দিয়ে একদম এক্সাক্ট লোকেশন বলা যায় না, কিন্তু এটা অনুমান করা যায়। আপনি যে সাদা রঙের বড় সার্কেলগুলো দেখতে পাচ্ছেন, এই সার্কেলের যে কোনো পয়েন্টে প্লেনটি থাকতে পারে যখন সে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। প্লেনটি মোট 60 বার স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। এ কারণে এখানে 7টা আলাদা আলাদা সাদা সার্কেল দেখা যায়। এগুলোকে বলা হয় স্যাটেলাইট হ্যান্ডশেকস। প্রতিটি সার্কেলের উপর সময় লেখা আছে, কোন সময় প্লেনটি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করেছিল। সবচেয়ে শেষের যে সার্কেলটি মানে 7 সার্কেল, সেটাই দেখায় প্লেনটি শেষবার কখন যোগাযোগের চেষ্টা করেছিল, অর্থাৎ এটাই সেই সম্ভাব্য পয়েন্ট যেখানে প্লেনটি থাকতে পারে। আর এখানেই বিষয়টা আরও বেশি চমকপ্রদ হয়ে ওঠে। এই সার্কেলটি এতটাই বড় যে এটা বিস্তৃত কাজাকিস্তান থেকে শুরু করে চীন, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার দিক পর্যন্ত। এত বিশাল সমুদ্র অঞ্চল জুড়ে এই সার্কেল বিস্তৃত। এই পুরো লাস্ট সার্কেলের যে কোনো জায়গায় প্লেনটি থাকতে পারে, হয়তো এখানেই ক্র্যাশ করেছে অথবা এর থেকেও সামনে গিয়ে। এরপর ইনভেস্টিগেটররা আরও হিসাব নিকাশ করেন প্লেনের স্পিড, কতটা ফুয়েল বাকি ছিল, এই সব কিছু মিলিয়ে সবশেষে তারা অনুমান করে যে এই সার্কেলের ভেতরে একটি নির্দিষ্ট সেটের এরিয়ার মধ্যেই প্লেনটি থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অংশটিকে বলা হয় দ্য 7 আর্ক। এই 7 আর্ক অস্ট্রেলিয়ার প্রায় 2000 কিলোমিটার পশ্চিমে দক্ষিণ মহাসাগরের গভীরে অবস্থিত একটি বিশাল এলাকা জুড়ে। এটা এমন এক জায়গা যার নিচে ঠিক কি আছে আমরা আজও নিশ্চিতভাবে জানি না। এই ম্যাপটা দেখুন, হলুদ ডটেড সার্কেলটি দেখাচ্ছে প্লেনটি তার ফুয়েল দিয়ে সর্বোচ্চ কত দূর যেতে পারত, প্রায় 7 ঘন্টার ফ্লাইট টাইম। আর এই লাল রঙের এলাকাটাই রহস্যময় 7 আর্ক, যেখানে ধারণা করা হয় MH370 আসলে এখানেই ক্র্যাশ করেছিল। এরপর শুরু হয় বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল সার্চ অপারেশন। বছরের পর বছর খোঁজ চললেও কিছু পাওয়া যায়নি। 2015 সালে হঠাৎ করেই প্লেনের প্রথম ধ্বংসাবশেষ ভেসে আসে আফ্রিকার রিইউনিয়ন আইল্যান্ডে। এরপর 2018 সালে ওশেন ইনফিনিটি নামের একটি আমেরিকান কোম্পানি নো ফাইন্ড নো ফি সত্ত্বে নতুন করে সার্চ শুরু করে। কিন্তু তারাও ব্যর্থ হয়। তখন সামনে আসে কয়েকটি থিওরি। পাইলট ইচ্ছাকৃতভাবে প্লেনটি ক্র্যাশ করেছিলেন নাকি ছিল হাইজ্যাকিং, কিন্তু তদন্তের সব থিওরি এক এক করে বাতিল হয়। সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা, প্লেনের ভেতরে হঠাৎ করেই অক্সিজেনের অভাব হয়, সবাই অজ্ঞান পড়ে আর প্লেনটি অটো পাইলটে উড়তে থাকে ফুয়েল শেষ হওয়া পর্যন্ত। 2022 সালে এসে নতুন এক দাবি সামনে আসে। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার রিচার্ড গডফ্রে বলেন, রেডিও ওয়েভ ও স্যাটেলাইট ডেটা ব্যবহার করে তিনি প্লেনটির সম্ভাব্য অবস্থান চিহ্নিত করেছেন। Tracking back through the data and out of that tracking MH370. Sure. তার মতে MH370 আজও রয়েছে 7 আর্ক অঞ্চলে, সমুদ্রের প্রায় 4 কিলোমিটার নিচে। ড্রিফট অ্যানালাইসিসও এই ধারণাকে সমর্থন করে। সম্ভবত খুব শীঘ্রই এই রহস্যের চূড়ান্ত উত্তর আমরা জানতে পারব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।